বিসমিল্লাহির রহমানির রহিম। 1872 সালের সাক্ষ্য আইন 1 নম্বর আইন। এই আইনের 3টে খণ্ড আছে, 11টা অধ্যায় আছে, 1 থেকে 167টি ধারা আছে। আমরা পড়ব 1 থেকে 130টি মতো ধারা পড়ব। আর অধ্যায় 2-3টে বাদ আছে, আমরা সব অধ্যায়ই পড়ব না, অধ্যায়ের একটা ধারাও পড়ব না। এমসিকিউ ওখান থেকে আসবে না বলেই মনে করি ইনশাআল্লাহ। আরও সহজ থেকে সহজতর আমি এখন ব্যাখ্যামূলক আলোচনা করব এবং এর মধ্যে ইম্পর্ট্যান্টগুলোর বিশেষ ক্লাসে গুরুত্বপূর্ণ ক্লাস হিসাবে আলোচনা করব, যেগুলো গুরুত্বপূর্ণ দ্বারা আবার নতুন করে আলোচনা করবে ইনশাআল্লাহ। তা আজকে এখন 31 ধারার আলোচনা হলো স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই আইনের সম্ভবত 15 অধ্যায় বলতেছে, 15 না কত অধ্যায়, 15 অধ্যায় নেই, 9ম অধ্যায় বা 8ম অধ্যায় মানে আছে ইষ্টফল নীতি প্রতিবন্ধকতা 115 দ্বারা, 15, 16, 17 এই 3টে দ্বারা আছে ইষ্টফল প্রতিবন্ধকতা, বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর অধ্যায় 15, 16, 17, 115, 116, 117 ওটা অধ্যায় আমরা পড়ব না। ওর নাম প্রতিবন্ধকতা বা ইষ্টফল নীতি। তাই স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর ওই প্রমাণের ক্ষেত্রে তখন এটা কি বলছে, ওইখানে বাধা সৃষ্টি করে 15, 16, 17 ওটাতে প্রশ্ন আজ পর্যন্ত কোনো আসে নাই, ওটা নিয়ে আমাদের চিন্তা নেই। তো এতটুকু, তাহলে 31 জন স্বীকারক স্বীকৃতিটা লিখবেন। স্বীকৃতিটা 17 থেকে 23 আমরা বেশিরভাগই লিখি, ওখানে 31 ধারা যদি আপনি যোগ করে দেন আপনার জন্য কল্যাণকর এবং ভালো হবে সংজ্ঞার সাথে। কিন্তু স্বীকারোক্তি হলে 24 থেকে 30 ধারা পর্যন্ত স্বীকারোক্তি মানে দোষ স্বীকার। এর মূল পড়া আজকে হলো 32 ধারা। 32 ধারাটা অনেক পড়া যায়, একদিনই প্রায় 30-40 মিনিট বলা যায়, কিন্তু বলবো না, কারণ ওইভাবে আসে না। আমি যেভাবে বলবো সেইভাবে মনে রাখবেন। 32 ধারা কিন্তু দামি ধারা, গুরুত্বপূর্ণ ধারা, মেলা সময় অনেকবার প্রশ্নতে পাবেন, এমসিকিউ পাবেন। খালি শোনেন, যে সকল লোকেরা সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি, মানে আদালত, আপনারা জানেন আমরা সাক্ষ্য আইনের সাক্ষী সম্পর্কে পড়ছিলাম। সাক্ষী কিন্তু চাইলেই আপনি সাক্ষী দিতে পারেন না। সাক্ষী চাইলেই, সাক্ষীতে আপনার লিস্টে নাম আছে, আদালত ডাকলো না, আপনি সাক্ষী দিতে পারেন না, বা সাক্ষী দেওয়ার যোগ্যতা আমার থাকলো না। আদালত যদি তলব না করে, আদালত যদি আপনার বিবৃতি, আমার বিবৃতি শুনতে না চায়, তাহলে আমরা কিন্তু যোগ্য সাক্ষী হচ্ছে না, আমাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ নেই। তাহলে কি বলছে, যে সকল লোককে সাক্ষী হিসাবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি। তাহলে যে সমস্ত লোকরে আদালত সবাইকে সাক্ষী হিসাবে ডাকতে পারে, আমরা সামনে যা পাবো কে কে সাক্ষী দেওয়ার যোগ্য 118 ধারায় পাবো, ঠিক আছে। কিন্তু আদালত এমন কয়টা লোক আছে, এই লোকরে আদালত সাক্ষ্য হিসাবে ডাকতে পারে না বা ডাকা যায় না। এই লোক কয়জন? এই লোক হলো 4 জন। এইরকম লোক কয়জন আছে? এ বাংলাদেশে 4 জন আছে। এই 4 জন লোকের নাম আপনাদের সামনে পেশ করব। তাহলে 32 এই আদালত যাদেরকে সাক্ষী হিসাবে ডাকতে পারে না, এই লোক হলো 4 জন আছে। এই 4 জনের প্রথম ব্যক্তি হলো যে 1 নম্বর মনে রাখবেন, যিনি মৃত্যু, যিনি মারা গেছে। মারা যাওয়া লোকরে কি আদালত কখনো ডাকতে পারে? ডাকার সুযোগ নেই। তাহলে যে লোক মারা গেছে বা মৃত, সেই লোকের 1 নম্বর ডাকার সুযোগ নেই। 2 নম্বর কয়েছে যাকে খুঁজিয়া পাওয়া যায় না, যাকে খুঁজিয়া পাওয়া যায় না এরকম লোককে আদালত সাক্ষী হিসেবে ডাকবে না। যাহাকে খুঁজিয়া পাওয়া যায় না, 2 নম্বর ব্যক্তির নাম পালেন, যাহাকে খুঁজিয়া পাওয়া যায় না। এ কিন্তু টন মুখস্থ করবেন, যদি আমি নরম সুরে বলতেছি রেকর্ডিংয়ের ক্ষেত্রে। তাহলে যাহাকে খুঁজিয়া পাওয়া যায় না এরকম ব্যক্তি, যাহাকে খুঁজিয়া পাওয়া যায় না এরকম ব্যক্তি। 3 নম্বরে কোন ব্যক্তির কথা বলছে? 3 নম্বরে ব্যক্তি যিনি সাক্ষ্যদানের অক্ষম, যিনি সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছে। অনেক লোক আছে প্যারালাইসিস হয়, প্রতিবন্ধী হয়, কণ্ঠস্বর বসে যায় বা কানে শোনে না, কিছু বলতে পারে না, আছে না, মানে কথা যিনি সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছে। 3 নম্বর ব্যক্তি বলেন যিনি সাক্ষ্যদানের অক্ষম, এই ব্যক্তিকে। আর 4র্থ নম্বর ব্যক্তি কিনা, যিনি বিদেশে চলে গেছে, যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। যিনি বিদেশে চলে গেছে, যাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ। এই 4 শ্রেণীর লোককে আদালত তলব করতে পারে না সাক্ষী হিসাবে, আপনারা সাক্ষী দিয়ে যান। এই 4 শ্রেণীর লোক, 4 শ্রেণীর লোক বলতে মৃত ব্যক্তি, যিনি নিখোঁজ বা হারা গেছেন সেই ব্যক্তি, যিনি নিখোঁজ বা হারা গেছেন সেই ব্যক্তি, যিনি
যিনি সাক্ষ্য দানের অক্ষম হয়ে গেছেন, এবং 4 নম্বর হচ্ছে যিনি প্রবাসে থাকে বা বিদেশ থাকে, যাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ। এই 4 ব্যক্তিকে পুলিশ আদালত কখনো তলব করে না সাক্ষ্য হিসাবে। তাহলে সাক্ষ্য হিসাবে তলব কাকে করে? যাকে তলব করবে তিনি যে বিবৃতি দেবেন সেটাই আদালত কিন্তু সাক্ষ্য হিসাবে ধরে নেয়। কিন্তু আদালত যাকে যদি কাউকে তলব না করে, দেখবেন যে মামলার চার্জশিট এজাহারে যখন মামলা হয়, সাক্ষীর জন্য পুলিশ অফিসার করে নাম চায়, অনেকে সাক্ষী দেয়। ওই ব্যক্তি ছাড়াও আদালত সাক্ষীর জন্য অনেক সময় ওই সাক্ষীরে দেখায় যে আপনি বলেন কে এসে আরও ভালো করে সাক্ষী দিতে পারবে। যদি এরকম কোনো লোকের নাম বলে, আদালত তাকে অপর ব্যক্তিকেও তলব করে দেয় সাক্ষী হিসাবে। ঠিক আছে, আদালত যাকে তলব করবে তিনি সাক্ষ্য দেবেন। কিন্তু 4 শ্রেণীর ব্যক্তিকে আদালত তলব করে না। MCQ, আদালত কয় শ্রেণীর ব্যক্তিকে তলব করে না সাক্ষ্য হিসাবে? 4 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণীর ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে পারে না? এই 4 শ্রেণীর ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে পারে না। যদি মারা গেছে উনি সাক্ষ্য দিতে পারে না, যিনি নিখোঁজ হয়ে গেছে উনি সাক্ষ্য দিতে পারে না, যিনি মানে সাক্ষ্য দেওয়ার অক্ষম হয়ে গেছে তিনি দিতে পারে না, যিনি বিদেশ চলে গেছে যাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ এই ব্যক্তিকে আদালত সাক্ষী হিসাবে তলব করে না। এখন আসেন 32-এর আছে 8টা কথা। 32-এর 8টা কথা, 8টা কথা আপনাদের পড়ার দরকার নেই, আমি মুখস্থ করেছিলাম। কিন্তু এই মুখস্থ করে খানা বেরেন্ডা আমি মনে করি নষ্ট হওয়ার বা প্রিপারেশন নেওয়া, এই আজ পর্যন্ত আসছে বলে আমার জানা নেই। ভাবি যে স্যারের কাছে পড়ছিলাম তারা বলছে আসে নাই। যদি আসে কোথাতে আসবে, কোখানতে আসবে না, এইখানতে আসবে না, এখানতে আসবেন একটাই মৃত্যুকালীন জবানবন্দি। তারপরে আমি বলি 32-এর 1, 32-এর 1 এই একেই বলছে মৃত্যুকালীন জবানবন্দি। এই একেই শুধুমাত্র এই ব্যক্তিটা মারা গেছে, এই যে মারা গেলে যে বিবৃতি দেয়, আমরা বিবৃতি কোথায় পড়লাম? এই ধরেন আমরা কিন্তু স্বীকৃতি বা স্বীকারোক্তি যাই পড়ছি, ওই বিবৃতি, এই লোকগুলো মারা গেছে, ওই যারা বিবৃতি দিয়েছে দেওয়ার পরে এই লোকগুলো মারা গেছে। এই মারা যাওয়ার কারণে এই যে ব্যক্তি মারা গেছে তখন 32-এর 1 ব্যবহার করে অথবা 32 ব্যবহার করে। আর 32-এর 2, 3, 4, 5, 6, 7, 8 এখানে আর কোনো লোক মারা যায়নি, মারা শুধু একটাতেই গেছে। মনে রাখবেন MCQ, 32-এর 1-এই শুধু লোকটা মারা গেছে। আর বাকি লোক যদি মারা যায়, ধরেন বাকি নিচের এই কথাগুলো আমি যে 7টা কথা আপনাদের সামনে তলিদারও বলবো, এই 7টার ভিতরেও ওই লোকটা যদি মারা যায়, যখনই মারা যাবে তখন 32-এর 1-এ চলে আসবে, তখন 32-এর 1-এ চলে আসবে। ঠিক আছে, এটা হলো সহজ। 32-এর 1-এ হলো মৃত লোক। এখন আসেন 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বেশি না বলে একটু সংক্ষেপে বলি, তাও একটু বলি। এবার 2 নম্বর আছে যে ক্ষেত্রে বিবৃতি দান করা। 32-এর 2 যে ক্ষেত্রে বিবৃতি দান করে তার স্বাভাবিক কাজকর্ম রীতিনীতি অনুযায়ী বিবৃতি দেয়। যদি এখানে বলছে যে ব্যক্তি মানে যে ক্ষেত্রে বিবৃতি দেয় তার কাজের স্বাভাবিক, বাংলায় তার দেহে পড়ে ব্যাখ্যা করতে গেলে মেলা পড়াবেন। বাংলা হলো কি, একটা লোকের একটা কাজ কাম থাকে, যে আমরা চাকরি বাকরি করি আমাদেরও কাজ আছে, সেখানে ডাক্তার দিয়ে উদাহরণ দেওয়া তাহলে সহজ হবে। ডাক্তার ধরেন এই যে তার সেজার ক্লিনিকই বিভিন্ন ক্লিনিক আছে, একজন লোকের ডাক্তার, যে ডাক্তার সেখানে সেজার করে, বাচ্চা জন্ম হয়, মানুষ মারা যায়, বিভিন্ন কার্যক্রম চলে। উনি ডাক্তার মানুষ পেশাগতভাবে কি করে ওটা লিখে রাখে, রুগী কখন ভর্তি হয় তখন লিখে রাখে, কি সন্তান হলে ওটা লিখে রাখে। ঠিক আছে, এখন এই সন্তান নিয়ে প্রশ্ন হচ্ছে, সন্তানের বয়স নিয়ে প্রশ্ন হচ্ছে, সন্তান কার পিতামাতা এ নিয়েও প্রশ্ন উঠতে পারে। কিন্তু ওই যে ডাক্তারের ক্লিনিকে যাওয়ার সময় লেখছিল ক মা আর খ আছে তার স্বামী, ক নামক মহিলা সিজার হবে, খ নামক মহিলা পুরুষ হলে তার স্বামী। এই যে তার বন্ডে সই টই করছে, তারপরে বাচ্চা হয়েছে, কি সন্তান হয়েছে, এই চিকিৎসা নিয়েছে, ওই খাতায় লিখে রাখছে ডাক্তার। তার প্রতিনিধি নার্স লেখলেও দাম নেই, মূল ওই প্রতিষ্ঠানে যা কিছু লেখালেখি হয় ওই ডাক্তার লেখে। যেমন জেনারেল ডায়েরি, আমি কনস্টেবল, এসআই যতই লেখি ও নিয়ন্ত্রণ করে ওসি। তাহলে এই ক্লিনিকে যে বাচ্চাগুলো হলো, ওই বাচ্চার জন্ম তারিখ নিয়ে, বাচ্চা কার এরকম নিয়ে যদি প্রশ্ন ওঠে, কত তারিখ হয়েছিল, সেই ক্ষেত্রে আদালত বলছে এই 2 দ্বারাই প্রাসঙ্গিক হবে। কারণ কি, উনি যে ক্ষেত্রে বিবৃতি দান করে, এই বিবৃতি কিরা দেশে
ওই যে আপনারা বিবৃতি কিন্তু পড়ে আসছেন 23 ধারায়, স্বীকৃতি বা স্বীকারোক্তি, মৌখিক বা লিখিত উক্তি, মৌখিক বা লিখিত উক্তি, এটা যে কেউ করতেই পারে। তাহলে সন্তান যে আপনি ভর্তি হয়েছিলেন, আপনার ওয়াইফের ভর্তি করছিলেন, সই করছিলেন, সন্তান দুনিয়াতে আসছে, এই সন্তান নিয়ে ঝামেলা হয়েছে, বয়স নিয়ে ঝামেলা হয়েছে, তখন আপনারা বললেন ওই যে খুলনা শহরে অমুক ক্লিনিক আছে, ওই ক্লিনিকে চলেন, ওইখানে ডাক্তার এই ঘটনা সম্পর্কে জানে, নার্সরা জানে, এরা লিখে টেকে রাখছিল। এখন যা শোনেন কি ওই ডাক্তার মারা গেছে, যখন ওই ডাক্তার মারা গেছে 32 টাকে নিয়ে আসবেন। আর যদি ডাক্তার সাক্ষ্যদানে অক্ষম হয়ে যায় তাহলে কি এই 32-2 রাখবেন। এবং তিনি যদি কি করছেন, তিনি নিখোঁজ হয়ে গেছেন, এই ডাক্তার নিখোঁজ হয়ে গেছেন, গুমটুম হয়ে গেছে, এই ডাক্তার বিদেশে চলে গেছে, যাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ। এই 3 ক্ষেত্রে যদি হয় তাহলে 32-2 মারবেন। বেশি পিছায় নিলে পারে বসবেন না, মনে করেন কত পড়া, মূল পড়ালো 32 রাখ। আর আমি যদি এটা নিয়ে আলোচনা করি সময় চলে দেবেন আর আপনারা মজা পাবেন। এইটা মতো মুখস্থ করেন না, আমি মনে করি, আমি কিন্তু করছিলাম আবার আর 8টা কথাই সুন্দর করে অল্প লাইনে লাইনে মুখস্থ হলে আমি ব্যাখ্যাও করতে পারতাম, ব্যাখ্যাও করেছি জীবনে অনেকবার, যে এইডের পরে এইডের পরে এইডে, কিন্তু এ কখনো আসে না। আসে লেহেও মনে হয় 12 মিনিট 15 মিনিট কভার করতে পারবেন না, অনেক বড় লেহা আর মেলা কিছু লেহা লাগে, না হলে ওইখানে পয়েন্ট উঠে গেলেও বেশ খানিক লেহা লাগে। তারপর আসেন 2 নম্বর, যদি বিবৃতি দেনা আর্থিক ও মালিকানার স্বার্থের পরিপন্থী হয়, যেই বিবৃতি যদি বিবৃতি দানকারীর আর্থিক এবং মালিকানার স্বার্থের পরিবর্তে হয়। এইটা কি বলছে, একজন লোক বিবৃতি দিয়েছে, বিবৃতি কেমন দেয়, ধরেন আমি চাকরি করি, আমরা সবাই চাকরি করি, অফিসে অনেক কাগজ কলম আছে, আমি লোকের কাছে বললাম এই কাগজ কলমগুলো আমার বাসায় রাখা আছে বা অমুক জায়গা দোকানে রাখি আইছি, কিন্তু আমি পরবর্তী গেলাম, আমি হারা গেলাম, নিখোঁজ হলাম বা বিদেশে চলে গেলাম, কিন্তু এই যে আমার আর্থিক বা মালিকানার স্বার্থের পরিবর্তে, তাহলে আমি যে দোকানে বা বাসায় রাখছিলাম, তাহলে আমার এই বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক আছে, এই বিষয়ে যখন বিচার হয়, তখন ওই আমার ওই অর্থনৈতিকভাবে আমি যে মানে খাতা কলম তারপরে ডাস্টার বা ক্লিপ বইটি রাখছিলাম অফিসের জন্য, তাহলে আমার বাড়ির লোকজনগুলো দিতে হবে, কারণ আমি কথা বলে গেছিলাম আপনাদের সামনে, মৌখিক বা লিখিত বিবৃতি দিয়ে গেছিলাম, কিন্তু আমার ক্ষতি হচ্ছে আমি জানি, জানা করে এই কথাটা আদালতে প্রেস হবে, এ যে কোনোদিন আসবে না আমার বিশ্বাস হয় না। কিন্তু 32-রা 1000 বার আসে, ওইটা কিন্তু বলবেন না। 32-এ 4 জন লোকের নাম বললাম, মুখস্থ করবেন, ও বলবেন না, ও আর পাইটাই মনে রাখবেন, ও বাবা ওই তো বোঝাবে না, ঠিক আছে। এখন আসেন 4 ধারায় কি বলছে, অধিকার এবং প্রথা নিয়ে যদি প্রশ্ন ওঠে সেই ক্ষেত্রে কি করবেন। অধিকার ও প্রথার সম্পর্কে একজন ব্রিফ করে গেছে, এই রাস্তায় মানুষ যাবে আসবে, এই সাইকেলটা কিভাবে বানাইছি মানুষ কল্যাণ করার জন্য, দিয়ে মারা গেছে, এখন এইটাই নিয়ে প্রশ্ন আসছে, এইটাই বিচার্য। তখন এই যে জন বলবে কেন অমুক যে বলে এগুলো আমাদের জন্য উন্মুক্ত করে গেছে, এটা আমাদের অধিকার, এটা আমাদের প্রথা, আমরা এখানে ব্যবহার করবো, এইটা আদালতে প্রাসঙ্গিক হবে। এখানে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিকের ঘটনা বহুত কিছু না। তারপর 5ম ধারা বলছে, যদি কোনো ব্যক্তির সাথে অপর ব্যক্তির দৈহিক বৈবাহিক এবং দত্তক সম্পর্ক থাকে, একজনের সাথে রক্তের সম্পর্ক থাকতে পারে, মামাতো খালাতো ভাই পরে আরেক ভাই মামাতো একই রক্ত বহন করে, ঠিক আছে। দত্তক এবং বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়েছিল, একের অধিক বিয়ে হতে পারে, এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, এইগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। হয়তো 20 বছর আগে ছাড়াছাড়ি হতে পারে বা মারা গেছে, কিন্তু অমুক নারীর অমুকের সাথে বিয়ে হয়েছিল, এটা আদালতে প্রাসঙ্গিক হবে। পিছান নিয়েন না হজরত, স্বাভাবিক বোঝেন, এগুলো আসবেন না, ওই 32-এর একই পড়বেন। এরপরে আসেন 6 নম্বর বাসে, রক্তের দৈহিক এবং কি ওই একই কথার এটি পার্থক্য হচ্ছে লেগে ওই কবর থেকে লাশ উঠে যখন আপনার প্রমাণ আর করাই যায় না, তখন যদি লাশ মাস তুলে ওই পরীক্ষা নিরীক্ষা করেও এই রক্তের সম্পর্ক দত্তক সম্পর্ক মিলে যায়, বা এলাকায় আগেই অনেকেই বলে গেছে এটা দত্তক রাখছি, স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে, কিন্তু ওরা স্বামী স্ত্রী ছিল না, তখন মারা গেছে, হারা গেছে, নিখোঁজ হয়েছে, তখন ওই ব্যক্তির ওইগুলো নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওইটা আদালতে প্রাসঙ্গিক হয়। এতটুকু বলছে। 7 ধারায় দলিল হুইল বা অন্যান্য অনুলিপি, এগুলো আদালতে প্রাসঙ্গিক হবে, 8 ধারায় যদি সেই বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার বিষয়ের সহিত প্রাসঙ্গিক কোনো মনোভাব বা তাহার মানে কি বলছে, এই বিবৃতি একটা বিবৃতি
একের অধিক লোক দেয়, দেওয়ার পরে ওইখানের একজন লোক মারা গেছে, বাকি লোক তাহলে জীবিত আছে না, ওদের মধ্যে একজন যদি এই বিবৃতি দেয়, এই যে সাক্ষ্য ওরাও তখন প্রাসঙ্গিক হবে। একই বিবৃতি অনেক লোক দিতে পারে, দেওয়ার পরে ওর যে কোনো একজন লোকের বিবৃতি প্রাসঙ্গিক। তাহলে 32-এর মূল পড়া হলো গিয়ে 32-এর 1, আদালত কোন ধরনের লোককে তলব করতে পারে না, সাক্ষী হিসাবে তলব করতে পারে না, 4 শ্রেণীর লোককে তলব করতে পারে না। 1 নম্বর হলো যিনি মারা গেছেন, 2 নম্বর হলো যিনি সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছেন, 3 নম্বর হলো যিনি প্রবাসে থাকেন, হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ, এবং প্রথম আছে মৃত ব্যক্তি, এবং 2 নম্বর হলো নিখোঁজ ব্যক্তি, 3 নম্বর যিনি সাক্ষ্যদানের অযোগ্য হয়ে গেছেন, 4 নম্বর যিনি বিদেশ থাকেন বা প্রবাসে থাকেন, যাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ, এই ব্যক্তিকে আদালত সাক্ষী হিসাবে তলব করবে না। 32-এর 1, এই ব্যক্তিরা মৌখিকভাবে লিখিতভাবে বিবৃতি দিয়েছিল। খেয়াল করবেন, এই ব্যক্তিরা মৌখিকভাবে লিখিতভাবে বিবৃতি দিয়েছিল, এই বিবৃতিগুলো আদালতে প্রাসঙ্গিক হবে ওই লোক মারা গেলে। মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি হয় তাহলে মারা গেলে এটা 32-এর প্রাসঙ্গিক হবে। 33 কিন্তু ব্যতিক্রম, মনে রাখবেন। 32 পড়ালাম, 33-এ যাব। এই 32 4 শ্রেণীর লোক, এরা কিন্তু কখনোই আদালতে যায় নাই, কখনোই আদালতে যায় নাই। যে কোনো স্থানে প্রকাশ্যে গোপনে লিখে দিয়ে যাক, এই বিবৃতি দিয়ে গেছে। বিবৃতি দেওয়ার পরে যদি মারা যায় তাহলে 32-এর 1, আর মারা না গেলে ধারাবাহিকভাবে ওইভাবে মনে করে লেখেন, ওটা আসবে না। এবার বিশ্বাস 33 দ্বারা এখন বলবো, খেয়াল করবেন। এই 33 দ্বারা ছিল 5 শ্রেণীর লোক। এই 5 শ্রেণীর লোকের কথা কি বলছে আদালত? এই 5 শ্রেণীর লোক কি করছে? আদালত সাক্ষী হিসেবে তলব করবে, তলব করতে পারতেছে না। এই 5 শ্রেণীর লোক একবার আদালতে গেছিল, এই 5 শ্রেণীর লোক আদালতে যা একবার সাক্ষ্য দিয়ে ফেলছে। দেওয়ার পরে আবারও আদালত প্রয়োজন মনে করলে সাক্ষ্য হিসেবে তলব করতে পারে, সাক্ষ্য হিসেবে তলব করতে পারে। কিন্তু এই তলব করা আর যাচ্ছে না। তলব করা কেন যাচ্ছে না? আসেন সেইগুলো পড়ি। 33 দ্বারা শিরোনামটা কি আছে খেয়াল করেন। 33 দ্বারা শিরোনামের কোনো সাক্ষ্য দেওয়া বিবৃতিতে সত্যতা পরবর্তী মামলা প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। কোনো সাক্ষ্য দেওয়া বিবৃতি, তাহলে এই লোকগুলো সাক্ষ্য দিয়েছে, এদের দেওয়া বিবৃতি কোনো ব্যক্তি, এই হেডলাইন ভিতরে কতখানি শেষ করে দিয়েছে পড়াটা। কোনো সাক্ষ্য দেওয়া বিবৃতি মানে এই কোনো একটা সাক্ষ্য দিয়েছে, তার বিবৃতি সত্যতা ওইটা সত্যতা পরবর্তীতে মামলা প্রমাণের জন্য, পরবর্তী মামলা প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। তাহলে এই যে 5 শ্রেণীর লোকের নাম বলবো, এই 5 শ্রেণীর লোক আদালতে একবার সাক্ষ্য দিয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে বসিয়ে উপস্থিত দ্বারা এই সাক্ষ্য প্রদান করছে। 5 শ্রেণীর লোক কেমন? 32-এর 4 শ্রেণী, আর 1 শ্রেণী আছে ওই বিরোধী পক্ষ, তাকে যদি গোপন করে রাখে বা সাক্ষী দিতে দেয় না। তাহলে একটা লোক অতিরিক্ত আছে বিরোধী পক্ষ। হ্যাঁ, বিরোধী পক্ষ তাকে সরাইয়ে রাখিলে অথবা তাকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখে, তাহলে বিরোধী পক্ষ তাকে সরাই রাখলে একটা কথা বেশি আছে, বিরোধী পক্ষ তাকে সরাই রাখে। তাহলে এখন 33-এ কি বলছে আবার শোনেন। 33-এ আছে এই 5 শ্রেণীর লোক একবার সাক্ষ্য আদালতে দিছিল। 5 শ্রেণীর লোক কেমন? সাক্ষ্য দেওয়ার পরে 1 নম্বর হলো মারা, 1 নম্বর হলে মারা গেছে, 2 নম্বর হলেছে তিনি নিখোঁজ হয়েছেন, 2 নম্বর হলে তিনি নিখোঁজ হয়েছেন, 3 নম্বর আছে তিনি সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছেন, 3 নম্বরে তিনি সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছেন, 4 নম্বর হচ্ছে তিনি বিদেশে চলে গেছেন, তাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। তিনি বিদেশে চলে গেছেন, তাকে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ। 5মে কি বলছে? বিরোধী পক্ষ তাকে সরায় রাখছে, বিরোধী পক্ষ তাকে সরায় রাখছে বা আটকায় রাখছে অথবা সাক্ষী হিসেবে যেতে দেয় না। তাহলে 5টা খেয়াল করেন। 32 কি বলছেন আর 33 খুব মজার জিনিস। তাহলে 32-এর এই 4 জন লোক কিন্তু আদালতে কোনো যায়নি, এরা যে কোনো সময় যে কোনো স্থানে এই বিবৃতি দেশে বা লিখে রাখছিল। ওই মুখে বলছিল, মুখেটা বলা হয়, অথবা লিখে রাখছিল, তখন ওই 32 এটা আদালতে যায়নি। আর 33-এর লোকগুলো আদালতে আসছিল একবার তারা আদালতে এসে প্রকাশ্যে দিবালাকে আদালতে সাক্ষ্য দিয়ে গেছে। কিন্তু পরবর্তী যখন আবার বিচার কাজে ডাকছে পরবর্তী মামলার সত্যতা প্রমাণ করার জন্য, তখন ওই ব্যক্তি হয় মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে অথবা সাক্ষ্যদানের অক্ষম হয়ে গেছে অথবা তিনি বিদেশে চলে গেছেন, তাকে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ। এই ক্ষেত্রে এবং বিরোধী পক্ষ যদি তাকে 5 নম্বর আছে, বিরোধী পক্ষ তাকে আটকায় রাখছে বা সরা রাখছে বা তাকে সাক্ষ্য দেওয়ার জন্য আসতে দেয় না। তাহলে কোন ক্ষেত্রে এই সাক্ষ্যটা দেবেন, কোন ক্ষেত্রে এই 5 জন লোককে আদালত সাক্ষী হিসেবে ডাকতে চাইছিল বা ডাকার দরকার বা প্রমাণ করবেন? 3টে ক্ষেত্রে, এইখানে আছে 3টে ক্ষেত্রে।
33 আবার 3D, একবার হলো 5টা, আবার হলো 3D। এগুলো মাইন্ড করে না, এগুলো কিন্তু আর টানা মুখস্থ করে ফেলাবেন, কিন্তু আসতে পারে 32 33 100তে 100 ইম্পর্টেন্ট, মনে রাখবেন, মুখস্থ করে ফেলাবেন। 33 বলছে 33 একে বলছে পরবর্তী মামলা একই পক্ষদ্বয়, মানে পরবর্তী মামলা, পরবর্তী যে আমার আর হযরতের পূর্বে যে মামলা ছিল, এই যে হযরত জয় আর আমার, ওই যে ওই জয়, তিনজনের নাম বলছিলাম, পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে হয়েছে। 1 নম্বর আছে পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হয়। তাহলে এই পরবর্তী যে মামলাটা হয়েছে, এই মামলাটা একই পক্ষদ্বয়ের মধ্যে হয়েছে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, আমার এই মামলায় জিতে গেলে, আমি যে মামলার আসামি ছিলাম, আমি হযরত জয়, আমরা যদি এই মামলায় জিতে গেলে কেউ লাখ টাকা পাবো, কেউ 50,000 পাবো, কেউ অনেক বাড়ি গাড়ির মালিক হবো, এরকম একটা ছিল। ঠিক আছে, পরবর্তী মামলায় এই একই পক্ষদ্বয়ের মধ্যে হয়েছে, একই পক্ষদ্বয়ের মধ্যে হয়েছে অথবা আমাদের স্বার্থ ছিল এরকম ব্যক্তিদের মধ্যে এই মামলাটা হয়েছে, এরকম কথা 1 নম্বর। 2 নম্বর প্রথমত মামলার যে প্রথম যে মামলাটা হয়েছিল, ওই মামলার সাক্ষীকে বিরোধী পক্ষ যদি জিরা করার সুযোগ নিয়ে থাকে, সুযোগ বা অধিকার লাভ করিয়া থাকে, তাহলে কি বলছে, প্রথমত মামলার সাক্ষীকে যখন প্রথমত মামলার সাক্ষী দিতে গেছিল, এই বিরোধী পক্ষ ওই সাক্ষীকে জিরা করছিল। তাহলে প্রথম যে মামলার সাক্ষ্য দিতে গেছিল, এই সাক্ষীর বিরোধী পক্ষ তাকে জিরা করে ফেলছিল, বিরোধী পক্ষের উকিল তাকে জিরা করে ফেলছিল। এই ক্ষেত্রে এই সুযোগ লাভ করে ফেলছিল, পঞ্চম 3 নম্বরটা কি, 3 নম্বরে শেষোক্ত মামলার বিচার যে প্রশ্ন, শেষের যে মামলার বিচার যে প্রশ্ন ছিল, প্রথমত মামলার বিচার যে প্রশ্ন একই রকম যদি হয়, তাহলে শেষের যে মামলা তার যে প্রশ্ন এবং প্রথমত মামলার যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা যখন একই হবে, তখন আদালতে এটা প্রাসঙ্গিক হবে। ও তো বোঝেন নাই, একদিন পড়ছেন তো বোঝেন নাই, এরপরে আবার যেদিন সূচি বলবেন, এরকম বারবার শুনতে গেলেই যে আপনারা কয়জনই তো সামনে বুঝে ফেলতে পারবেন। আর রেকর্ডিং আছে, শুনবেন, 10 বার শুনবেন, লেখবেন, হবে না মানে অতি বাধ্য। আর এই কথাগুলো ছোট ছোট করে খাতায় লিখে মুখস্থ করে নেবেন। তাহলে 33 লেগে প্রথমে 5টা কথা, 5টার 4 তো আপনি 32 মুখস্থ করে ফেললেন। অতিরিক্ত আছে এটা, বিরোধী পক্ষ তাকে সামলায় রাখলে বা সরায় রাখলে বা আটকায় রাখলে। আর 3টে কথা পড়বেন, যদি একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা হয় অথবা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যাদের প্রতিনিধিত্ব ছিল এদের মধ্যে মামলা হয়, একই পক্ষদ্বয় অথবা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে মামলা হয়েছিল। 2 নাম্বার কি বলছে, প্রথমত মামলার সাক্ষীকে যদি বিরোধী পক্ষ প্রথমত মামলার সাক্ষীকে বিরোধী পক্ষ যদি জিরা করার সুযোগ লাভ করে থাকে সেই ক্ষেত্রে। আর 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে প্রথমত মামলার শেষোক্ত মামলার বিচার্য প্রশ্ন এবং প্রথমোক্ত মামলার বিচার্য প্রশ্ন যদি একই হয়, তাহলে শেষের যে মামলাটা হয়েছে এই মামলার যে বিচার্য প্রশ্ন এবং প্রথম মামলার যে বিচার্য প্রশ্ন একই হয়েছে, এই ক্ষেত্রে আদালত এটা প্রাসঙ্গিক হিসাবে ধরে নেবে। এতটুকুই। এখন আসেন 34 দ্বারা বলছে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। আপনারা এর আগেটা ধরা পড়ছিলেন 16 নম্বর দ্বারা ব্যবসায়ের রীতিনীতি যখন আদালতে প্রাসঙ্গিক, আর এখানে যে হিসাবের খাতা লিপিবদ্ধ করা বিষয় যখন প্রাসঙ্গিক, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, তাহলে কি পার্থক্য আসেন আমরা জানি। এই যে হিসাবের খাতার লিপিবদ্ধ করা বিষয় যখন আপনারা দোকান পাটের থেকে বিভিন্ন সময় বাকি টাকি খান, দেখবেন দোকানের খাতায় কিন্তু অনেক কিছু লেখা থাকে, কার কয় টাকা দিল, কিরা কয় টাকা জমা হয়েছে, এইটা কিন্তু দোকানদার লেখে রাখে। এখন আমি আজকে 5,000 টাকা খাইছি, কালকে 4,000 দিছি, জয় কালকে 20,000 টাকার খাইছে, পরের দিন হলো 18,000 দিয়েছে, এরপরে আবার এরকম দেশে নেছে, কোনোদিন নগদ টাকাই নেছে, এইরকম একটা সিস্টেম এই ব্যবসার খাতায় উনি লিখে রাখে। কিন্তু এই কোনো একদিন এই বেচা কেনার কারণে মামলা চালু হলে আদালত এই খাতা তলব করবে। এই যে ব্যক্তি মামলা করছে, এই দোকানদার যে বেচা কেনা করে বা ব্যবসায়িক লোক, সে বলবে যে আমার খাতায় সব লেখা আছে, কে এটা কবে কোন দিন খায় আমার জানা আছে না, আমি লিখে রাখছি। তাহলে এখন দেখা গেল এই খাতাটা
নিয়ে দেখলো যে হরজত খায়, জয় খায়, জাহিদ খায়, তারপরে মতিন খায়, আমাদের কাদের নায়ক চলে গেছে সে খায়, ইমদাদ নায়ক খায়, এরকম বিভিন্ন লোক খায় এবং কে কবে জমা দেয় এগুলো লেখা আছে। আদালত তখন এটি ওই যে আপনি লিখে রাখছেন এগুলো আদালত তখন প্রাসঙ্গিক হিসাবে ধরে নেয়। আদালত এগুলো প্রাসঙ্গিক হিসাবেই ধরে নেয়, কিন্তু তার এই লেখার উপর ভিত্তি করে কিন্তু রায় প্রদান করে না। তার এই সাক্ষী থাকা লাগবে, এই লেখার সাথে অন্যান্য সাক্ষ্য থাকা লাগবে। এই 34 ধারায় হিসাবের খাতার বিষয় লিপিবদ্ধ যখন প্রাসঙ্গিক হবে, শুধু এই লেখা দিয়ে হবে না, এই লেখার সাথে সাক্ষীর দরকার হবে, এই লেখার সাথে সাক্ষীরও দরকার হবে। এরপরে আসেন 35 ধারা। 35 ধারা দামি ধারা। এই দামি ধারাটা সবাই পড়বেন, মনে রাখবেন, এটা আমাদের সরকারি কর্মচারী, আমি আপনি সবাই। 35 ধারা কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়বস্তু প্রাসঙ্গিক। তাহলে কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক। তাহলে সরকারি দলিল কিন্তু আমার কাগজপত্র বাজে না, সরকারি দলিল কিন্তু ঢাকা 400 কিলোমিটার, ঢাকা 12 কিলোমিটার, পার্বত্য চট্টগ্রাম 30 কিলোমিটার, রাজশাহী 2 কিলোমিটার, এরকম লেখা থাকে না দেওয়ালের গায়ে, পদার্থের গায়ে, ওটাও দলিল, এটাও খেয়াল রাখবেন, ওটাও কিন্তু দলিল। তাহলে প্রস্তর খণ্ডের উপর লেখা আছে, ওটাও দলিল। তাহলে আপনি দায়িত্ব পালন করার সময় সরকারি কর্মচারী, আপনি ওর পর কিলো কিলো লিখে গেছেন, তাহলে যে এটা আপনার এটা যখন বিচার কার্যক্রমে আসবে তখন আপনি এটা সরকারি দলিল হিসাবেই গণ্য হবে, সরকারি দলিল হিসাবেই গণ্য হবে। কর্তব্য সম্পাদন প্রসঙ্গে সরকারি দলিলের লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক। তাহলে আপনি যে পাথরের উপর লেখলেন, ইট বালি সিমেন্টের উপর লেখলেন, কারণ অনেকের প্রশ্ন আসতে পারে ওই দেওয়ার কোন দলিল হয় না, সালার পাগল আছে, ও তো র্যাঙ্ক পাবেন না, ওরা হলো পাগল আছে, তাই না? কিন্তু আপনি ওই যে আমাদের পুলিশের লেখা থাকে এই যে বড় স্টিলের উপরে, তো ওটাও দলে, ওটাও দলে, এটা মনে রাখবেন। তাহলে তাহলে এর মূলের সংজ্ঞাটা কি? সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালন করার সময় সরকারি দলিলপত্রে বা সরকারি খাতা, সরকারি রেজিস্টার, সরকারি নথির উপর যে বিবৃতি তিনি লিপিবদ্ধ করেন ওটা আদালতে প্রাসঙ্গিক বা ওটা সরকারি দলিল। তাহলে আদালতে কখন প্রাসঙ্গিক হবে? সরকারি, এই দলিলটা সরকারি, ঠিক আছে। কর্তব্য সম্পাদন করার সময় সরকারি দলিল লিপিবদ্ধ করছেন, সেই বিষয়গুলো কি করছেন আপনি? ওটা একটা অফিসের খাতা হতে পারে, একটা রেজিস্টার হতে পারে, একটা নথি হতে পারে, ঠিক আছে। এইগুলো যে আমি আপনি লিখেছি ওইগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। 35 ধারা মাথা ধরে গেছে, 1 ঘন্টার বেশি তো। 35 ধারা, 35-এর পরে 36 ধারা বলছে মানচিত্র, চার্ট ও পরিকল্পনা প্রকাশিত বিবৃতি প্রাসঙ্গিক। এইটা 50% গুরুত্বপূর্ণ আছে, আর বাকি নিচের দুটো অত গুরুত্বপূর্ণ না। তাহলে মানচিত্র, চার্ট এবং পরিকল্পনা প্রকাশিত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। মানচিত্র কেউ বলতে পারেন, মানচিত্র, চার্ট বা পরিকল্পনার প্রকাশিত বিবৃতি প্রাসঙ্গিক। সরকার বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে, দেখেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে প্ল্যান নিয়ে আসছে, মানে পরিকল্পনা নিয়ে আসছেন, এটা ঠিক আছে, ওটা হলো পরিকল্পনা। তাহলে ওই পরিকল্পনা হয়তো উনি পেশ করতে পারে, আমরা এইভাবে কাজ করবো, এইভাবে দেশ চালাবো, ওটা সরকারি গেজেট আকারে বিক্রি হতে পারে, ওটা কোনো ব্যাপার না, ওটা আপনি সবাই কিনতে পারে। চার্ট হচ্ছে কিরকম? চার্ট হচ্ছে কেমন কন তো দেখেও, চার্ট সম্পর্কে ধারণা আছে কোন? বলতে পারেন কেউ? চার্ট কার কয়? মানচিত্র হলে মানচিত্র হচ্ছে যে আমাদের বাংলাদেশের ম্যাপ, খুলনার ম্যাপ, চট্টগ্রাম রেঞ্জের ম্যাপ, ওইগুলো মানচিত্র, এইগুলো বিক্রি হয়, এইগুলো সরকার প্রদর্শন করে, বিক্রি করে। চার্ট হচ্ছে লেগে এই সিটিজেন চার্ট, যেমন এই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মুক্ত, অমুক এলাকায় খেওয়াঘাট, কে ঢাকা এত কিলোমিটার দূরে, তারপরে আসতে চলেন, বামে মোড় আছে, এগুলো হলো চার্ট। তাহলে মানচিত্র এক জিনিস, চার্ট এক জিনিস, পরিকল্পনা প্রকাশিত, এইগুলো যখন বেচা কিনা হয় এগুলো সরকার অনেক সময় বিক্রি করে। এইগুলো যখন আপনি কিনলেন, এটা যখন বিচার কার্যক্রমে আসবে, বিচার্য বিষয় হবে, তখন এই মানচিত্র, তালিকা, নকশা লিপিবদ্ধ, বিবৃতি লিপিবদ্ধ, এইগুলো আদালতে প্রাসঙ্গিক হবে, এতটুকুই, ঠিক আছে। এইগুলো আদালতে প্রাসঙ্গিক হবে। এরপরে 37 ধারা অত গুরুত্বপূর্ণ না। কোনো আইনের বিজ্ঞপ্তি সাধারণত জ্ঞাতব্য ধরনের বিষয়ের সম্পর্কিত বিবৃতি প্রাসঙ্গিকতা, মানে কোনো আইন যখন পাশ হয়, তা যদি বাংলাদেশে যে আইন পাশ হয়, মনে রাখবেন,
পার্লামেন্টে পাশ হয়েছে অথবা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছে, সরকার আমাদের দেশে প্রজ্ঞাপন আকারে লেখছে বা বলছে, এইগুলো প্রাসঙ্গিক হয়, এইগুলোও প্রাসঙ্গিক হয়, যে আপনি জানেন, আপনি এমন সম্পর্কে ধারণা আছে, এইগুলো আদালতে প্রাসঙ্গিক হয়। এরপর আছে 38 ধারা, এগুলো গুরুত্বপূর্ণ, 37, 38, 36 তেমন মেজর না, কিন্তু 35, তারপরে হচ্ছে লাগে 35, 32, 32, 33, 35 মহা গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়ার সুযোগ নেই। এরপরে যে 39 কালকে বলবেন, কালকে শুনেন। 38, আইন গ্রন্থে অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতি প্রাসঙ্গিক। আইন গ্রন্থে কোনো অন্তর্ভুক্ত কোনো আইনের বইটি দেখবেন আইন লেখা আছে, এখন বললে অমুক আইনের অমুক ডিএলআর সিএলআর থাকে, এগুলো কিন্তু আইন, এইগুলোর উপরে যা লেখা আছে ওইগুলো প্রাসঙ্গিক।